বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থীদের স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমার বিষয় হচ্ছে উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ফিনান্স ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র। আজকের আলোচ্য বিষয় বীমা সম্পর্কে মৌলিক ধারণা, বেসিক কনসেপ্ট অফ ইন্স্যুরেন্স। বীমা সম্পর্কে মৌলিক ধারণা আলোচনা করতে গিয়ে আমাদের প্রথমে যে কথাটি আলোচনা করতে হয় তা হচ্ছে অনিশ্চয়তা এবং ঝুঁকি। এই অনিশ্চয়তা এবং ঝুঁকি আলোচনা না করলে বীমা আমরা পরিষ্কার হব না, বীমা সম্পর্কে আমরা পরিষ্কার ধারণা পাবো না। সাধারণভাবে ঝুঁকি হলো আর্থিকভাবে পরিমাপযোগ্য ক্ষতি সংঘটনের সম্ভাবনা। অনিশ্চয়তা হতে সৃষ্ট ক্ষতির সম্ভাবনাকে ঝুঁকি বলে, আর ক্ষতির সম্ভাবনা অনিশ্চয়তার ফসল। অনিশ্চয়তা বলতে যা নিশ্চিত নয় বা সন্দেহ সংশয় রয়েছে এমন কিছুকে বোঝায়। মানুষ যে কোনো সময় মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে, অসুস্থ হতে পারে, রাস্তায় গিয়ে দুর্ঘটনার শিকার হতে পারে, গুদামে আগুন লেগে সংরক্ষিত মালামাল পুড়ে যেতে পারে, জাহাজ ডুবি হতে পারে, ব্যবসায় লাভ না হয়ে ক্ষতি হতে পারে, জিনিসের দাম কমে যেতে পারে। এভাবে প্রতিটা ক্ষেত্রে সন্দেহ সংশয় কম বেশি বিদ্যমান। এই সন্দেহ সংশয় বা অনিশ্চয়তা থেকেই ঝুঁকির উৎপত্তি। এই জন্য এম নিশ্চয় বলেন, রিস্ক ইজ আনসার্টেনটি অফ এ ফাইন্যান্সিয়াল লস, অর্থাৎ কোনো আর্থিক ক্ষতির অনিশ্চয়তাই হলো ঝুঁকি। তাহলে এইখানে আমরা উপরোক্ত আলোচনা ও সংজ্ঞা বিশ্লেষণ করলে ঝুঁকির কিছু বৈশিষ্ট্য দেখতে পাই। সেই বৈশিষ্ট্যগুলো আমি একটু দেখাচ্ছি। যে প্রথমত এইখানে আমি লিখতেছি অনিশ্চয়তা। এই অনিশ্চয়তা থেকে কিসের উৎপত্তি? ঝুঁকির উৎপত্তি। তাহলে ঝুঁকির উৎপত্তি হচ্ছে অনিশ্চয়তা থেকে। কিন্তু ঝুঁকির উৎপত্তি অনিশ্চয়তা থেকে হলো সকল ঝুঁকি কিন্তু বীমাযোগ্য নয়। অর্থাৎ অনিশ্চয়তা থেকে ঝুঁকির উৎপত্তি, কিন্তু যে ঝুঁকি আর্থিকভাবে পরিমাপযোগ্য, সেই ঝুঁকিটাই হচ্ছে বীমাযোগ্য। অর্থাৎ অনিশ্চয়তার যে অংশটুকু আর্থিকভাবে পরিমাপযোগ্য, এক কথায় অনিশ্চয়তার যে অংশটুকু আর্থিকভাবে পরিমাপযোগ্য সেই অংশটাকে বলা হচ্ছে ঝুঁকি। তাহলে অনিশ্চয়তার সব অংশই কিন্তু ঝুঁকি নয়। অর্থাৎ অনিশ্চয়তার যে অংশটুকু আর্থিকভাবে পরিমাপযোগ্য সেই অংশটুকুই ঝুঁকি। তাহলে মানে কি, ঝুঁকি হচ্ছে আর্থিকভাবে পরিমাপযোগ্য, কিন্তু অনিশ্চয়তা আর্থিকভাবে পরিমাপযোগ্য নয়। যেহেতু আর্থিকভাবে পরিমাপযোগ্য, অতএব এটা বীমাযোগ্য এবং বীমার বিষয়বস্তু হিসাবে গৃহীত হয়। এবারে বলি, ঝুঁকি পরিমাপযোগ্য এবং কিছুটা হলেও পরিহারযোগ্য, তবে অনিশ্চয়তা পরিহারযোগ্য নয়। কেন পরিহারযোগ্য নয়? অনিশ্চয়তা এটা ঘটতেও পারে বা নাও ঘটতেও পারে, এবং এটা মানুষের নিয়ন্ত্রিত কোনো বিষয় নয়। পরিশেষে বলা যায়, অনিশ্চয়তার যে অংশ অর্থের মাত্রাকে পরিমাপযোগ্য, শুধু সেই অংশই হচ্ছে ঝুঁকি। তাহলে অর্থের মাপকাঠিতে যদি পরিমাপ করা না যায়, তাহলে সেই অংশ কখনো ঝুঁকি হিসাবে বিবেচিত হবে না। এবার আমি আলোচনা করব ঝুঁকি এবং অনিশ্চয়তার মধ্যে পার্থক্য। অনিশ্চয়তা এবং ঝুঁকি, এই দুয়ের মধ্যে পার্থক্য। ঝুঁকি
অনিশ্চয়তা। যে সকল সম্ভাব্য ঘটনা ঘটা বা না ঘটা বিষয়টাকে যখন গাণিতিকভাবে পরিমাপ করা হয়, অর্থাৎ বিভিন্ন মানের ভিত্তিতে প্রাকৃত বিবরণ তৈরি করা হয়, অর্থাৎ বিচ্যুতি তৈরি করা হয়, এই বিচ্যুতিতে কি বলা হয়? এই বিচ্যুতিকেই বলা হয় ঝুঁকি। আর অনিশ্চয়তা হচ্ছে যা ঘটতেও পারে বা না ঘটতে পারে এমন একটি অবস্থাকে অনিশ্চয়তা বলে। এইবার আমি আলোচনা করি, যদি অনিশ্চয়তা থেকে ঝুঁকি সৃষ্টি হয়, তবুও ঝুঁকি অনিশ্চয়তার মধ্যে পার্থক্য রয়েছে। যে সংগঠনশীল ঘটনার সাথে সম্ভাবনা জানা থাকে তখন ওই অবস্থাকে ঝুঁকি বলে, আর কোনো সংগঠনশীল ঘটনার সম্ভাবনা জানা না থাকলে ওই অবস্থাকে অনিশ্চয়তা বলে। সহজভাবে বলা যায়, যে অবস্থা সম্পর্কে বর্তমানে কোনো জ্ঞান নেই বা কিছু জ্ঞান থাকলেও তা অর্থহীন বলে বিবেচিত হয়, তাকে অনিশ্চয়তা বলে। আচ্ছা, ঝুঁকি ও অনিশ্চয়তার পার্থক্য মধ্যে আমরা পয়েন্টটাকে দেখি। অনিশ্চয়তা কোনো তথ্য নির্ভর বিষয় নয়, কিন্তু ঝুঁকি হচ্ছে তথ্য নির্ভর এবং অতীত অভিজ্ঞতার আলোকে অতীত তথ্যের উপর ভিত্তি করে ঝুঁকি নির্ধারণ করা হয়। আর অনিশ্চয়তা তথ্যের মাপকাঠিতে, পুরো তথ্যের মাপকাঠিতে প্রকাশ করা যায় না। বিনিয়োগকারী বিনিয়োগ করেন এবং বিনিয়োগে তার ঝুঁকি রয়েছে, বিনিয়োগ করেন আয়ের জন্য, অতএব আয়ের সাথে ঝুঁকির একটি ধনাত্মক সম্পর্ক রয়েছে। কিন্তু আয়ের সাথে অনিশ্চয়তার কোনো সম্পর্ক নির্ধারণ করা যায় না। ঝুঁকি গাণিতিকভাবে পরিমাপযোগ্য, অর্থাৎ আগে বলেছি যে অনিশ্চয়তার যে অংশটুকু গাণিতিকভাবে পরিমাপযোগ্য সেই অংশটুকুই ঝুঁকি গাণিতিকভাবে পরিমাপযোগ্য। সেই জন্য অতীত অভিজ্ঞতার আলোকে সম্পূর্ণরূপে আমরা এটা গাণিতিকভাবে পরিমাপ করতে পারি, কিন্তু অনিশ্চয়তা গাণিতিকভাবে পরিমাপযোগ্য নয়। ঝুঁকি পরিহার এবং হ্রাসযোগ্য, কেননা অতীত অভিজ্ঞতার আলোকে সম্পূর্ণরূপে একে পরিহার করতে না পারলেও অতীত অভিজ্ঞতার আলোকে কিছুটা হলো একে হ্রাস করা যায়, কিন্তু অনিশ্চয়তা কখনো পরিহারযোগ্য নয়। ঝুঁকির জন্য বীমা গ্রহণ করা যায়, কিন্তু অনিশ্চয়তার জন্য বীমা গ্রহণ করা যায় না। অর্থাৎ বীমার বিষয়বস্তু হচ্ছে ঝুঁকি, কিন্তু অনিশ্চয়তা কখনো বীমার বিষয়বস্তু হতে পারে না। এবার ক্লাসিফিকেশন অফ রিস্ক, ঝুঁকির শ্রেণী বিভাগ। ঝুঁকির শ্রেণী বিভাগ বিষয় হিসাবে ঝুঁকির পরিধি ও আওতা অত্যন্ত ব্যাপক, সেই জন্য কোনো নির্দিষ্ট কাঠামো দ্বারা এর শ্রেণী বিন্যাস করা কষ্টকর। তথাপি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন প্রকার ঝুঁকির একটি মোটামুটি ধারণা পাওয়া যায়। প্রকৃতি, মাত্রা, অবস্থা ইত্যাদি বিবেচনা করে ঝুঁকিকে নিম্নরূপ ভাগে শ্রেণীবিভাগ করা যায়। প্রথমত আমি বলেছি, ঝুঁকিকে প্রধানত চার ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পরিমাপযোগ্যতার বিচারে, ফলাফলের বিচারে, কারণ ও ফলাফল বিচারে এবং বীমাযোগ্যতার বিচারে। পরিমাপযোগ্যতার বিচারে, on the basis of considering measurability, আর্থিক ঝুঁকি, ফাইন্যান্সিয়াল ঝুঁকি। তাহলে পরিমাপযোগ্যতার বিচারে আমরা ঝুঁকিকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আর্থিক ঝুঁকি, একটা হচ্ছে অনার্থিক ঝুঁকি। আর্থিক ঝুঁকি, যখন প্রতিষ্ঠানে মূলধন বিনিয়োগ করা হয় তখন এই বিনিয়োগকৃত মূলধনটা একটা ঝুঁকির মধ্যে নিমজ্জিত থাকে। তাছাড়া
একজন ব্যবসায়ী ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করে, এই যে ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করে, তখন তাকে এই ঋণটা সুদ সহ আসল পরিশোধ করতে হয়। তাহলে মূলধন কাঠামোতে যখন ঋণের সমাবেশ ঘটানো হয়, তখন একটি আর্থিক ঝুঁকি জড়িত হয়, অর্থাৎ ঋণের সুদ এবং আসল পরিশোধ করার একটা ঝুঁকি সবসময় থেকে থাকে। যদিও ব্যবসাতে ঋণ নিয়ে ব্যবসায় কার্যক্রম পরিচালনা করার মাধ্যমে আমরা মুনাফা বেশি অর্জন করতে পারি, কিন্তু অনেক সময় দেখা যায় যে একদিকে যেমন মুনাফা অর্জিত হচ্ছে, অন্যদিকে তেমন ঋণ এবং ঋণের সুদ এবং আসল পরিশোধের একটা তাগিদ থাকতেছে, এবং এই ঋণ এবং ঋণের সুদ পরিশোধের তাগিদ থেকেই যে ঝুঁকির উৎপত্তি হয় তাকে আর্থিক ঝুঁকি বলে। এই আর্থিক ঝুঁকি অবশ্যই বীমাযোগ্য। এইবার আমি আলোচনা করব অনার্থিক ঝুঁকি। অনার্থিক ঝুঁকি এমন একটি ঝুঁকি যে ঝুঁকির বিপক্ষে বীমা গ্রহণ করে আর্থিক প্রতিরক্ষা গ্রহণ করা যায় না। কারণ এই অনার্থিক ঝুঁকিকে অনিশ্চয়তা বলেও অভিহিত করা হয়। অনার্থিক ঝুঁকি বলতে গেলে একটু উদাহরণ সামনে বলে যে একজন ব্যক্তি ফাস্ট ফুডের দোকানে গিয়ে নতুন আইটেম কিনলেন এবং সেই নতুন আইটেম খেয়ে উনি অতৃপ্ত হলেন এবং মনক্ষুণ্ণ হলেন। এই মনক্ষুণ্ণ হওয়ার বিষয়টি আর্থিকভাবে পরিমাপযোগ্য নয়, কারণ উনি কতটা মনক্ষুণ্ণ হয়েছেন তা আর্থিকভাবে পরিমাপযোগ্য নয়। তাছাড়া আরো একটি উদাহরণ দিতে পারি যে একটি প্রতিষ্ঠানের দক্ষ ব্যবস্থাপক মৃত্যুবরণ করলেন। এই মৃত্যু তো ওই প্রতিষ্ঠানে তা ক্ষতি হয়েছে এটা নিশ্চিত, কিন্তু কি পরিমাণ ক্ষতি হয়েছে এটা আর্থিকভাবে নির্ভরযোগ্য সম্ভব নয়, যার জন্য এই ঝুঁকিকে বলা হচ্ছে অনার্থিক ঝুঁকি। অনার্থিক ঝুঁকি যেহেতু অনিশ্চয়তা নামে বিবেচিত, সেই জন্য এই ঝুঁকিকে কখনো বীমাযোগ্য নয়, অর্থাৎ এটা বীমা অযোগ্য ঝুঁকি। এবার ফলাফল বিচারে দেখতে পাচ্ছি অন দ্য বেসিস অফ কনসিডারিং আউটকাম। ফলাফল বিচারে ঝুঁকি আবার দুই প্রকার, একটা হচ্ছে বিশুদ্ধ ঝুঁকি আর একটা হচ্ছে ফটকা ঝুঁকি। হ্যাঁ, বিশুদ্ধ ঝুঁকি যে সকল সম্ভাবনা বা ঝুঁকিগত অবস্থা বা কোনো দুর্ঘটনার কারণে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিশ্চিতভাবেই ক্ষতির সম্মুখীন হতে পারে, এই ধরনের ঝুঁকিকে বলা হচ্ছে বিশুদ্ধ ঝুঁকি। আমরা জানি ব্যবসায়ের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা, কিন্তু বিভিন্ন কারণে বা দুর্ঘটনার ফলে মুনাফার বদলে লোকসান হতে পারে, এবং লোকসানের মাত্রা এত বেশি পরিমাণ হতে পারে যে অর্জিত মুনাফা দ্বারা সেই দায় পরিশোধ করা সম্ভব হয় না। এই জন্য বিশুদ্ধ ঝুঁকিটা হচ্ছে সেই ঝুঁকি যে ঝুঁকি অর্থাৎ মুনাফার দ্বারা যখন দায় পরিশোধের সম্ভাবনা ক্ষীণ থাকে, তখন সেই ঝুঁকিকে বলা হয় বিশুদ্ধ ঝুঁকি। এবার আমার আলোচ্য বিষয় হচ্ছে ফটকা ঝুঁকি। এই ফটকা ঝুঁকিকে আমরা বলতে পারি যে প্রত্যাশিত ফলাফল চাইতে বেশি লাভ বা বেশি লোকসান উভয় হতে পারে, এমন ঝুঁকিকে ফটকা ঝুঁকি বলে। যেমন
কোনো নতুন প্রতিষ্ঠান গঠন করার জন্য যখন মূলধন বিনিয়োগ করা হয় এবং ওই মূলধন বিনিয়োগ করার মাধ্যমে যদি নতুন কোনো আইটেম তৈরি করা হয় এবং নতুন আইটেমটি যদি বাজারে জনপ্রিয়তা লাভ না করে তাহলে ক্ষতির সম্মুখীন হবে, আর জনপ্রিয়তা যদি পায় তাহলে ব্যাপকভাবে লাভবান হবে। কিন্তু যদি জনপ্রিয়তা না পায় তাহলে দেখা যাবে যে বিনিয়োগকৃত মূলধনও আর ফেরত পাওয়া যাচ্ছে না, অর্থাৎ সব কিছুই তাকে হারাতে হচ্ছে। এই ধরনের ঝুঁকিকে বলা হয় ফটকা ঝুঁকি। উল্লেখযোগ্য উদাহরণ হিসাবে বলতে পারি, শেয়ার বাজারে মূলধন বিনিয়োগ ফটকা ঝুঁকি হিসাবে বিবেচিত, কারণ সেখানে প্রত্যাশিত ফলাফলের চেয়ে বেশি লাভ বা লোকসান উভয়টাই হতে পারে। এই ফটকা ঝুঁকি কখনোই বীমাযোগ্য নয়, তো বিশুদ্ধ ঝুঁকি বীমাযোগ্য। এবার আলোচনা করতেছি কারণ ও ফলাফল বিচারে। অন দ্য বেসিস অফ কনসিডারিং কজ অ্যান্ড আউটকাম, কারণ ও ফলাফলের বিচারে মৌলিক ঝুঁকি, আমরা দুই প্রকার ঝুঁকি হচ্ছে, একটা হচ্ছে মৌলিক ঝুঁকি, একটা হচ্ছে নির্দিষ্ট ঝুঁকি। মৌলিক ঝুঁকি, যে ঝুঁকি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিয়ত অযোগ্য কারণে সংঘটিত হয়ে থাকে এবং যার ফলাফল সবাইকে কম বেশি ভোগ করতে হয়, সেই ঝুঁকিকে বলা হয় মৌলিক ঝুঁকি। অর্থাৎ এই ক্ষতিটা সবার উপরেই বর্তায়। অর্থাৎ ভূমিকম্প, দুর্ভিক্ষ, বন্যা, জলোচ্ছ্বাস, সাইক্লোন, অগ্নুৎপাত, ঘূর্ণিঝড়, এগুলো মানুষের অনিয়ন্ত্রণযোগ্য। এই জন্য এই ঝুঁকিকে প্রাকৃতিক ঝুঁকিও বলা হচ্ছে। তবে অপ্রাকৃতিক ঝুঁকিও আছে, যেমন রাজনৈতিক অস্থিরতা, সরকার পরিবর্তন, অর্থনৈতিক মন্দা, এগুলো অপ্রাকৃতিক ঝুঁকি। তাহলে অপ্রাকৃতিক এবং প্রাকৃতিক উভয় ঝুঁকি মৌলিক ঝুঁকির মধ্যে রয়েছে। তবে এই ঝুঁকি কখনো বীমাযোগ্য নয়। তবে এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য, নৌ বিমার ক্ষেত্রে ঘূর্ণিঝড় বীমাযোগ্য হিসাবে বিবেচিত হয়। এবার নির্দিষ্ট ঝুঁকি, যে ঝুঁকির কারণে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে, এমন ঝুঁকিকে বলা হচ্ছে নির্দিষ্ট ঝুঁকি। যেমন কোনো ব্যবসা প্রতিষ্ঠানের গুদামে যদি আগুন লাগে, চুরি ডাকাতি হয়, ব্যক্তিগত দুর্ঘটনা ঘটে, যানবাহন যদি দুর্ঘটনায় কবলিত হয়, তাহলে অবশ্যই সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্দিষ্টভাবেই ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য এটাকে বলা হচ্ছে নির্দিষ্ট ঝুঁকি বা পিওর রিস্ক। পিওর রিস্ক involves only a chance of loss, অর্থাৎ নির্দিষ্ট ঝুঁকি শুধুমাত্র ক্ষতিকে অন্তর্ভুক্ত করে। এবার আলোচনা করব বীমার যোগ্যতার বিচারে, অর্থাৎ বীমার যোগ্যতার বিচারে। বীমা প্রথমত বীমার যোগ্য ঝুঁকি, ইনস্টেবল রিস্ক অ্যান্ড আনইনস্টেবল রিস্ক, অবীমাযোগ্য ঝুঁকি। তো বীমাযোগ্য ঝুঁকি আবার তিন প্রকার: উত্তম আদর্শিক ঝুঁকি, আদর্শিক ঝুঁকি এবং উপ আদর্শিক ঝুঁকি। উত্তম আদর্শিক ঝুঁকি অর্থাৎ বীমা বিশারদগণ গাণিতিকভাবে বীমার ঝুঁকি বা মাত্রা নির্ণয় করে থাকেন এবং এই ঝুঁকির মাত্রা, পরিসর, ঝুঁকির ধরন এসব বিচার করে, বিশ্লেষণ করে
এই বিমাযোগ্য ঝুঁকিকে তিন ভাগে বিভক্ত করেছেন। একটা হচ্ছে উত্তম আদর্শিক ঝুঁকি এবং উপ আদর্শিক ঝুঁকি। উত্তম সুপার স্ট্যান্ডার্ড রিস্ক, যে ঝুঁকি অর্থাৎ যে ঝুঁকিটা ক্ষতির আশঙ্কা স্বাভাবিকের চেয়ে কম, সেই ঝুঁকি বলা হয় উত্তম আদর্শিক ঝুঁকি। গাণিতিকভাবে এই ঝুঁকির পরিসর হচ্ছে 75 নম্বরের নিচে, অর্থাৎ 75 নম্বরের নিচে ঝুঁকিকে বলা হয় উত্তম আদর্শিক ঝুঁকি। এবার আদর্শিক ঝুঁকি স্ট্যান্ডার্ড রিস্ক, অর্থাৎ যে ঝুঁকির মাত্রা স্বাভাবিক এবং যে ঝুঁকি বীমা কোম্পানি অতি সহজেই তা বহন করতে পারে, সেই ঝুঁকি বলা হচ্ছে আদর্শিক ঝুঁকি। এবং এই ঝুঁকির পরিসরটা হচ্ছে 75 থেকে 125-এর মধ্যে। তারপরে উপ আদর্শিক ঝুঁকি যে ঝুঁকির মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি, কিন্তু সেই ঝুঁকি বলা হচ্ছে উপ আদর্শিক ঝুঁকি। এবং এই ঝুঁকির পরিসর হচ্ছে 125 থেকে 500 নাম্বারের মধ্যে। তবে বীমা কোম্পানি এর চেয়েও বেশি পরিমাণ ঝুঁকি বীমা করতে পারে, তবে কোনো বীমা কোম্পানির জন্য 500 নম্বরের বেশি ঝুঁকি বীমা করা উচিত নয়। এবার অবীমাযোগ্য ঝুঁকি, অর্থাৎ যে ঝুঁকি কখনো বীমা করা যায় না, অর্থাৎ বীমাযোগ্য নয়, সেই ঝুঁকিটাই হচ্ছে অবীমাযোগ্য ঝুঁকি। যেমন ভূমিকম্প, ঘূর্ণিঝড়, অগ্ন্যুৎপাত, অর্থনৈতিক মন্দা, মহামারী, এগুলো অবীমাযোগ্য। যেমন বর্তমানে আমরা একটা প্রকৃষ্ট উদাহরণ দিতে পারি, করোনা ভাইরাস মহামারীতে আমরা আক্রান্ত। এখন করোনা ভাইরাসের রোগী যদি বীমা করতে যায়, তাহলে কোনো বীমা প্রতিষ্ঠান এটা বীমা করবে না, কারণ যেহেতু এটা মহামারী রোগে আক্রান্ত। অর্থাৎ এই সকল এগুলো হচ্ছে অবীমাযোগ্য এবং এগুলো বীমা করা যায় না। এবার আমি আলোচনা যাব বীমা ব্যবসায়ের নীতিমালা, প্রিন্সিপলস রিলেটেড উইথ ইন্স্যুরেন্স বিজনেস। বীমার কৃতকার্যতা ও কর্মকুশলতা নিশ্চিত করার জন্য কতিপয় নীতিমালা সার্বজনীনভাবে স্বীকৃতি লাভ করেছে। নীতি হচ্ছে কার্য সম্পাদনের অনুসরণীয় কতিপয় মৌলিক নির্দেশিকা। এইসব নির্দেশিকা অনুসরণের মাধ্যমে কর্মদক্ষতা নিশ্চিত হতে পারে। বীমার ক্ষেত্রে বহুকাল আগে থেকে এই ধরনের কিছু নীতি গৃহীত হচ্ছে। নিম্নে বীমার নীতিসমূহ আলোচনা করা হলো। এক নম্বর হচ্ছে বীমাযোগ্য স্বার্থের নীতি, প্রিন্সিপলস অফ ইনসিউরেবল ইন্টারেস্ট। কোথায় আছে? নো ইনসিউরেবল ইন্টারেস্ট, নো ইন্স্যুরেন্স, অর্থাৎ বীমাযোগ্য স্বার্থ নাই, বীমা নাই। তাহলে বীমাযোগ্য স্বার্থটা কি? বীমাযোগ্য স্বার্থটা হচ্ছে বীমাকৃত বিষয়বস্তুতে বীমা গ্রহীতার আর্থিক স্বার্থ। ঘোষ ও আগরওয়ালা বলেছেন, বীমাকৃত বিষয়বস্তুর উপর বীমা গ্রহীতার এমন ধরনের স্বার্থ যার অস্তিত্ব বা নিরাপত্তায় সে আর্থিকভাবে লাভবান হন, এবং যা না থাকলে বা বিনষ্ট হলে সে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ এইখানে আমি একটু উদাহরণ সাহায্যে দিচ্ছি। একটি বাড়ি, এই বাড়ির মালিক হচ্ছে ক, এই বাড়ির মালিক হচ্ছে ক। এখন যদি কয়ের এই বাড়িটি টিকে থাকে, তাহলে ক নিজে বসবাস করবে এবং ক ভাড়া দিয়ে ভাড়া পেয়ে সেখানে আর্থিকভাবে লাভবান হবে। তাহলে কয়ের বাড়ি টিকে থাকার কারণে ক নিজে থাকতে পারছে এবং আর্থিকভাবে লাভবান হচ্ছে। অতএব এই বাড়ির উপর কয়ের
বিমাযোগ্য স্বার্থ রয়েছে, এই বাড়িটাতে ক বিমা করতে পারে। কিন্তু খ যদি কয়ের বাড়ির উপর বিমা করতে যায়, তাহলে বিমা কোম্পানি কখনোই বিমা করবে না, কারণ ওই বাড়িতে কয়ের স্বার্থ রয়েছে, ক্ষয়ের স্বার্থ নেই। অতএব খ যেহেতু কাগজপত্র দেখাতে পারবে না, অতএব খ ওই বাড়িটি বিমা করতে পারবে না। তবে আইনে একটি কথা আছে যে ক যদি ক্ষয়ের নিকট বাড়িটি বন্ধক রাখে, তাহলে ক্ষয়ে বিমাযোগ্য স্বার্থ জন্মাবে, তখন খ সেই বাড়ির উপর বিমা করতে পারবে। অর্থাৎ বিমাযোগ্য স্বার্থ ছাড়া কখনো বিমা করা যায় না। স্বদেশ-শাসের সম্পর্ক, প্রিন্সিপালস অফ ফিডুসিয়ারি রিলেশনশিপ, এটাকে আটমোস্ট গুড ফেইথ, পরম বিশ্বাসের চুক্তিও বলা হয়। এই সম্পর্কে এম.এন. মিশ্র বলেছেন যে বিবাহ সম্পর্কে তো এমন একটি সম্পর্ক যা যুক্তিযুক্ত উভয় পক্ষ মধ্যে স্বদেশ-শাসের সম্পর্ক সৃষ্টি হয়, পরম বিশ্বাসের সম্পর্ক সৃষ্টি হয়, এবং এই পরম বিশ্বাসের জন্য চুক্তিভুক্ত প্রত্যেকে অন্যের নিকট বিমার বিষয়বস্তু এবং আবশ্যক তথ্য সঠিক এবং সম্পূর্ণরূপে প্রকাশ করতে বাধ্য। যদি প্রকাশ না করে, তাহলে এটা প্রতারণার আওতায় পড়বে এবং বিমা বাতিল হতে পারে। এ প্রসঙ্গে আমি একটি আদালতের ঘটনা বলতেছি। লন্ডন অ্যাসুরেন্স কোম্পানি বনাম ম্যানসেট নামক ব্রিটিশ বিখ্যাত আদালতের রায়টি বিশেষভাবে উল্লেখযোগ্য। সেখানে একজন আবেদনকারীকে প্রশ্ন করা হয়েছিল, আপনি ইতিপূর্বে অন্য কোনো কোম্পানির নিকট এই ধরনের প্রস্তাব করেছেন কিনা এবং সেই সকল প্রস্তাব প্রত্যাখ্যান হয়েছে কিনা। তিনি উত্তরে বলেছিলেন যে আরো দুটি কোম্পানির সাথে তার বীমা রয়েছে, কিন্তু অনেক কোম্পানি তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, সেটা কিন্তু বীমাকারী প্রতিষ্ঠানকে অর্থাৎ লন্ডন এফএস কোম্পানিকে বলেন নাই, যার জন্য পরবর্তী পর্যায়ে আদালত এই চুক্তি বাতিল করে দেয়, কারণ আদালতের বিচারে এটা প্রতারণার শামিল, যার জন্য এই চুক্তিটা বাতিল হয়েছে। আর্থিক ক্ষতিপূরণ নীতি, বিমাকৃত সম্পত্তির ক্ষতি সাধিত হলে বীমা চুক্তি মোতাবেক বীমা কোম্পানি ক্ষতিপূরণ দিতে বাধ্য। তবে এইবার একটি কথা এখানে আছে, আর্থিক ক্ষতিপূরণ এটা কিসের জন্য প্রযোজ্য? এটা পরিষ্কারভাবে বলেছি, এটা সম্পত্তি বীমার জন্য প্রযোজ্য। কারণ সম্পত্তির ক্ষেত্রে সম্পত্তির পরিমাণ নির্ধারণ করা যায়, অর্থাৎ গাণিতিকভাবে পরিমাণ নির্ধারণ করা যায়, যার জন্য সম্পত্তির ক্ষতিটা হচ্ছে ক্ষতিপূরণ নীতির আওতাভুক্ত। কিন্তু জীবন বীমার ক্ষেত্রে সেটা ক্ষতিপূরণ নীতি নয়, সেটা হচ্ছে নিশ্চয়তার বীমা। এই জন্য আর্থিক ক্ষতিপূরণটা যখনই আসে তখন সম্পত্তির কথা আসে, অর্থাৎ আর্থিক ক্ষতিপূরণটা সম্পত্তি বীমার সাথে সম্পর্কিত। এবার প্রত্যক্ষ কারণের নীতি, প্রিন্সিপাল অফ প্রক্সিমেট কজ, বীমা চুক্তিতে উল্লেখিত কারণের সাথে প্রত্যক্ষভাবে সম্পর্কিত এমন কিছুর ফলে বীমাকৃত জীবন বা সম্পত্তির ক্ষতি সাধিত হলেই কেবল বীমা কোম্পানি ক্ষতিপূরণ দিতে বাধ্য। আমি আরো পরিষ্কার বলতেছি, অর্থাৎ একজন পলিসি হোল্ডার যখন, অর্থাৎ বীমা গ্রহীতা যখন বীমা করে, বীমা পলিসিতে সুস্পষ্টভাবে
লেখা থাকে কি কি ঘটনা উদ্ভূত হলে বা কি কি ঘটনার কারণে বীমা কোম্পানি ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। সেই ঘটনাটা যদি ঘটে এবং ওই ঘটনাটাই হচ্ছে প্রত্যক্ষ কারণ, এই প্রত্যক্ষ কারণের জন্য বীমা কোম্পানি ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকে। কিন্তু প্রত্যক্ষ কারণ ছাড়া যদি অন্য কোনো কারণ ঘটে তাহলে বীমা কোম্পানি ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকে না। এই জন্য একটি কথা আছে, সি or look to the proximate cause and not to the remote cause। নিকটবর্তী কারণ দেখো, দূরবর্তী নয়। এ প্রসঙ্গে একটু বলি, একবার জাহাজ কোম্পানি একটি জাহাজের বীমা করেছিল এবং বীমাতে লেখা ছিল যে ধাক্কা বা সংঘর্ষজনিত কারণে যদি জাহাজের ক্ষতি হয় তাহলে বীমা কোম্পানি জাহাজের ক্ষতি দেবে। হ্যাঁ, প্রতিমধ্যে আরেকটি জাহাজের সাথে সংঘর্ষ লেগেছিল। এই সংঘর্ষ লেগে কোনো জাহাজেরই ক্ষতি হয় নাই, কিন্তু যে জাহাজের বীমা করা ছিল সেই জাহাজটি চূড়ায় আটকে যায় এবং কয়েকদিন আটকা পড়ে থাকে এবং আটকা পড়ে থাকার কারণে জাহাজে বাহিত কমলা লেবুগুলো পচে নষ্ট হয়ে যায়। পরবর্তী সময়ে আদালতে শরণাপন্ন হলে আদালত রায় দেয় যে না, এটা প্রত্যক্ষ কারণের জন্য ঘটে নাই, কারণ জাহাজ সংঘর্ষ ঠিকই লেগেছে কিন্তু জাহাজে সংঘর্ষ লাগার কারণে কোনো ক্ষতি হয় নাই, ওই চূড়ায় আটকা পড়ে থাকার কারণে এটা এই ক্ষতিটা হয়েছে। অতএব এটা নিকটবর্তী কারণ নয়, এটা দূরবর্তী কারণ। অতএব বীমা কোম্পানি ক্ষতিপূরণ দিতে বাধ্য নয়। আনুপাতিক অংশগ্রহণের নীতি, এটাও সম্পত্তি বীমার ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ কোনো সম্পত্তি বীমা একাধিক বীমা কোম্পানির নিকট করা হলে সেই ক্ষেত্রে উক্ত সম্পত্তির ক্ষতি সাধিত হলে প্রত্যেক বীমা কোম্পানি আনুপাতিক হারে ক্ষতিপূরণ দিতে বাধ্য। এইখানে আমি একটা উদাহরণ দিচ্ছি। এখানে লেখা আছে কয়ের বাড়ি, অর্থাৎ এই যে কয়ের বাড়ি, মনে করলাম এই কয়ের বাড়ির মূল্য হচ্ছে 3 কোটি টাকা। 3 কোটি টাকা, এই 3 কোটি টাকার মধ্যে ক এক্স কোম্পানির কাছে করলো 2 কোটি টাকার বীমা, আর ওয়াই কোম্পানির কাছে করলো 1 কোটি টাকার বীমা। তো একটি কথা অবশ্যই মনে রাখতে হবে, একটি সম্পত্তির মূল্য যত তার চেয়ে বেশি কখনোই বীমা করা যাবে না, যত কোম্পানির কাছে বীমা করা হোক না কেন। অর্থাৎ এখানে 3 কোটি, যত কোম্পানির কাছে করুক এটা 3 কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। এখন 2 কোটি এক্স কোম্পানির কাছে করলো, 1 কোটি ওয়াই কোম্পানির কাছে করলো। এখন দেখা গেল কয়ের বাড়িতে কোনো দুর্ঘটনায় অর্থাৎ আগুন লেগে 30 লক্ষ টাকার মালামাল পুড়ে গেল, তাহলে ক্ষতিপূরণ পাবে 2:1, অর্থাৎ 2 ভাগ দিবে এক্স কোম্পানি এবং 1 ভাগ দিবে ওয়াই কোম্পানি। তাহলে 30 লক্ষ টাকার মধ্যে 20 লক্ষ টাকা দিচ্ছে এক্স এবং ওয়াই দিচ্ছে 10 লক্ষ। এটাই হচ্ছে আনুপাতিক অংশগ্রহণ নীতি। এটা সম্পত্তি বীমার ক্ষেত্রে প্রযোজ্য। স্থলাভিষিক্তকরণ নীতি, এটাও সম্পত্তি বীমার ক্ষেত্রে প্রযোজ্য। স্থলাভিষিক্তকরণ নীতি অর্থাৎ বিমাকৃত সম্পত্তির সম্পূর্ণ ক্ষতি সাধিত হলে এবং বীমা কোম্পানি এর সম্পূর্ণ ক্ষতি প্রদান করলে আইন অনুযায়ী ওই সম্পদের যে অবশেষ থাকে বা সে সম্পদের আইনগত যে অধিকার থাকে বীমা কোম্পানি তার মালিক হয়। অর্থাৎ উদাহরণের সাহায্যে আমি এটা পরিষ্কার দিচ্ছি যে কয়ের বাড়ি, এটা যে কোনো কারণে ধ্বংস হয়ে গেল, এই বাড়িটি এক্স কোম্পানির কাছে 3 কোটি টাকা বীমা করা ছিল। এখন বাড়িতে ধ্বংস হওয়ার কারণে বীমা কোম্পানি 3 কোটি টাকা কাকে পরিশোধ করলো, অর্থাৎ এক্স কোম্পানি
ককে 3 কোটি টাকা পরিশোধ করলো। এখন ওই বাড়ির ধ্বংসাবশেষ অর্থাৎ ইট রড আর অন্যান্য যা কিছু আছে এর মালিকানা প্রাপ্ত হবে বীমা কোম্পানি। অর্থাৎ আগে মালিক ছিল বীমা গ্রহীতা, এখন মালিক হচ্ছে বীমা কোম্পানি। কারণটা হচ্ছে যেহেতু বীমা কোম্পানি সম্পূর্ণ অর্থ পরিশোধ করেছে, এই জন্য এর মালিকানা পাবে বীমা কোম্পানি। এইটাকে বলা হচ্ছে স্থলাভিষিক্তকরণ নীতি বা প্রিন্সিপাল অফ সাবরোগেশন। অধিক পলিসি সংগ্রহের নীতি। বীমা কোম্পানির আরেকটি বিষয় হচ্ছে অধিক পলিসি সংগ্রহ নীতি। কারণ অধিক পলিসি সংগ্রহ করতে পারলে বীমা কোম্পানির ক্ষতিপূরণ দেওয়াটা সহজ হয় এবং বীমা কোম্পানি অর্থাৎ বীমা ব্যবসায় ঝুঁকি কমে এবং প্রিমিয়ামের হারও কমে এবং বীমা গ্রহীতার দাবি সহজে পূরণ করতে পারে, যার জন্য অধিক সংখ্যক পলিসি সংগ্রহের নীতিটা বীমা কোম্পানির ক্ষেত্রে বিশেষভাবে গ্রহণযোগ্য বা প্রযোজ্য। সম্ভাব্যতার নীতি। কোন ঝুঁকির ক্ষেত্রে প্রিন্সিপাল অফ প্রবাবিলিটি, কোন ঝুঁকির ক্ষেত্রে দায় উদ্ভূত হওয়ার সময় কতটা বীমা কোম্পানি তার দীর্ঘদিনের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের আলোকে মূল্যায়ন করে। এর ভিত্তিতে প্রিমিয়ামের হার নির্ধারণ এবং কোনো ঝুঁকি গ্রহণ হবে কিনা তার সিদ্ধান্ত নেয়। অর্থাৎ বীমা কোম্পানি অতীত অভিজ্ঞতার আলোকে বীমা যোগ্যতার পরিশোধ নির্ধারণ করে যে এটা গ্রহণ করা যাবে কিনা। অর্থাৎ যদি গ্রহণযোগ্য হয় তাহলে তারা গ্রহণ করবে, আর গ্রহণযোগ্য না হলে বীমা করবে না। এটাই হচ্ছে সম্ভাব্যতার নীতি। সামর্থ্য মাফিক ঝুঁকি গ্রহণ। বীমা কোম্পানিকে অবশ্যই সামর্থ্য মাফিক ঝুঁকি গ্রহণ করতে হবে। যদি সামর্থ্যের বাইরে ঝুঁকি গ্রহণ করে তাহলে অনেক সময় বীমা গ্রহীতা ক্ষতি হলে সেই আর্থিক ক্ষতিপূরণ প্রদান করতে সক্ষম হবে না। অবশ্য পুনর্বীমা করে ঝুঁকির পরিমাণ সামর্থ্যের মধ্যে রাখতে পারে। দ্রুত সাড়াদানের নীতি। বীমা গ্রহীতা বীমা গ্রহণ করে তার সম্পদের ক্ষতি নিরাপত্তার জন্য, যা হোক সম্পদ বা জীবনের ক্ষতি নিরাপত্তার জন্য। এখন যদি কোনো কারণে ক্ষতি সংঘটিত হয় তাহলে বীমা কোম্পানির উচিত দ্রুত সেই ক্ষতিপূরণের ব্যবস্থা করা, আর এই নীতিটাই হচ্ছে দ্রুত সাড়াদানের নীতি। এবার মূল আলোচ্য বিষয় আমরা যাব বীমা। বীমা হলো এক ধরনের লিখিত চুক্তি। এখানে লিখিত চুক্তির কথা কেন বলা হয়েছে? কারণ চুক্তি মৌখিক, লিখিত ও নিবন্ধিত এই সব ভাবেই হতে পারে, কিন্তু বীমার ক্ষেত্রে চুক্তি অবশ্যই লিখিত হতে হবে। এই জন্য বলা হচ্ছে বীমা হলো এক ধরনের লিখিত চুক্তি, যেখানে বীমাপত্র গ্রহীতা নির্দিষ্ট প্রিমিয়াম বা সেলামির বিনিময়ে তার সম্ভাব্য ঝুঁকি বা বিপদের ভার বীমাকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর অর্পণ করে। অন্যদিকে বীমাকৃত জীবন ও সম্পত্তির চুক্তিতে উল্লেখিত কোনো কারণে ক্ষতি বা হানি হলে বীমাকারী আর্থিক ক্ষতিপূরণ বা অর্থ প্রদানের নিশ্চয়তা দেয়। মানুষের ব্যক্তিগত জীবন ও তার সহায় সম্পদ সকল সময় ঝুঁকি দ্বারা পরিবেশিত। মানুষকে এই সকল ঝুঁকি বা বিপদে আর্থিক নিষ্কৃতি বা নিশ্চয়তা প্রদান লক্ষ্যে যে চুক্তি সম্পাদিত হয় তাই হচ্ছে বীমাযোগ্য চুক্তি। এবার বীমা চুক্তির উপাদান। এই বীমা চুক্তির উপাদান প্রধানত দুই প্রকার। একটা চুক্তি সংশ্লিষ্ট আইনগত উপাদান, আর একটা হচ্ছে ব্যবসায় সংশ্লিষ্ট আইনগত উপাদান। এখানে প্রথমে চুক্তি সংশ্লিষ্ট আইনগত উপাদানে দেখা যাচ্ছে যে দুটি পক্ষ, চুক্তির জন্য অবশ্যই দুটি পক্ষ লাগবে।
এক পক্ষের দ্বারা কখনো চুক্তি হয় না, কমপক্ষে দুটি পক্ষ লাগে। বীমার ক্ষেত্রে একটি পক্ষ হচ্ছে বীমা গ্রহীতা, আরেক পক্ষ হচ্ছে বীমা কোম্পানি। আচ্ছা, বীমা গ্রহীতাকে যিনি প্রিমিয়াম প্রদান করেন তিনি হচ্ছেন বীমা গ্রহীতা। আর এই প্রিমিয়ামের বিনিময়ে যিনি ঝুঁকি গ্রহণ করেন, অর্থাৎ যে ব্যক্তি বা প্রতিষ্ঠান ঝুঁকি গ্রহণ করেন, সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান হচ্ছে বীমা কোম্পানি, এরা হচ্ছে বীমাকারী, এরা হচ্ছে ঝুঁকি গ্রহণ করে। তাহলে এখানে দুটি পক্ষ আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে বীমা গ্রহীতা, একটা হচ্ছে বীমাকারী। এবার 2 নম্বর প্রস্তাব ও স্বীকৃতি। হ্যাঁ, চুক্তির যাত্রা শুরু হয় প্রস্তাব দিয়ে, অর্থাৎ প্রস্তাব হচ্ছে চুক্তির মূল ভিত্তি। আর চুক্তি কি? 1872 সালের চুক্তি আইনে 2 জ ধারায় বলা হয়েছে যে আইনে তারা বলবৎযোগ্য সকল প্রকার সম্মতিকে চুক্তি বলা হয়। তার মানে কি, আইনের দ্বারা যেটা বলবৎযোগ্য সেটা চুক্তি হবে, আইনের দ্বারা বলবৎযোগ্য না হলে তা চুক্তি হবে না। এইখানে আমরা দেখতে পাচ্ছি প্রস্তাব ও স্বীকৃতি। তো প্রস্তাব কি? 1872 সালে চুক্তি আইনে 2 ক ধারায় বলা হয়েছে, যখন কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির সম্মতি লাভের উদ্দেশ্যে কোনো কিছু করা বা করা থেকে বিরত থাকার উদ্দেশ্যে অর্থাৎ প্রস্তাব, যখন কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তি সম্মতি লাভের উদ্দেশ্যে কোনো কিছু করা বা করা থেকে বিরত থাকার ইচ্ছা প্রকাশ করে, তখন ধরে নেওয়া হয় প্রথমোক্ত ব্যক্তি শেষোক্ত ব্যক্তির নিকট প্রস্তাব করেছে। তাহলে প্রস্তাবকারী হচ্ছে এখানে বীমা গ্রহীতা। আর স্বীকৃতিদাতা হচ্ছে বীমা কোম্পানি। অর্থাৎ স্বীকৃতিকে প্রস্তাবে রাজি হওয়া বা সম্মতি প্রদান করা, এই রাজি বা সম্মতি প্রদান করাটাই হচ্ছে স্বীকৃতি। তাহলে প্রস্তাব করতেছে বীমা গ্রহীতা, আর প্রস্তাবের স্বীকৃতি বা সম্মতি বা সায় দিচ্ছে বীমা কোম্পানি। আইনগত সম্পর্ক স্থাপনের অভিপ্রায়, অর্থাৎ চুক্তি সংশ্লিষ্ট উপায়ের মধ্যে যে দেখা যায়, আইনগত সম্পর্ক স্থাপনের অভিপ্রায় অবশ্যই থাকতে হবে। অভিপ্রায় যদি আইনগত সম্পর্ক স্থাপনের অভিপ্রায় না থাকে, তাহলে সেই ক্ষেত্রে কারো দায়-দায়িত্বের সৃষ্টি হয় না এবং চুক্তি বলে সেটা পরিগণিত হয় না। এবার বৈধ প্রতিদান। এখন প্রতিদান কি? প্রতিদান হচ্ছে বিনিময় মূল্য বা প্রতিলাভ। প্রতিদান হচ্ছে প্রতিলাভ বা বিনিময় মূল্য। এখানে এই তো আগে লিখলাম, বীমা গ্রহীতা প্রিমিয়াম দিচ্ছে আর বীমা কোম্পানি ঝুঁকি গ্রহণ করছে। তাহলে একটি কথা আছে, বিনা প্রতিদানে চুক্তি হয় না। আইনের 25 ধারা বিশেষভাবে উল্লেখ আছে, বিশেষ কিছু ব্যতিক্রম ছাড়া বিনা প্রতিদানে কোনো চুক্তি হয় না। অতএব এই বীমা চুক্তিও বিনা প্রতিদানে হবে না। তাহলে প্রতিদানটা কি? প্রতিদানটা হচ্ছে বীমা গ্রহীতা প্রিমিয়াম দিবে আর তার বিনিময়ে প্রতিদান হিসাবে বীমা কোম্পানি ঝুঁকি গ্রহণ করবে। এখন বীমা গ্রহীতার সম্পদের বা জীবনের জন্য যদি কোনো ক্ষতি হয়,
তাহলে এই বীমা কোম্পানি আবার তাকে আর্থিক সহায়তা প্রদান করবে, অর্থাৎ আর্থিক ক্ষতিপূরণ প্রদান করবে। এটাকে বলা হচ্ছে বৈধ প্রতিদান, অর্থাৎ কোনো কিছু দিয়ে কোনো কিছু পাওয়া, এটাকে বলা হচ্ছে প্রতিদান। আইনসঙ্গত উদ্দেশ্য, 1872 সালের চুক্তি আইনের 23 ধারায় পরিষ্কারভাবে বলা হয়েছে উদ্দেশ্য অবশ্যই আইনসঙ্গত হতে হবে, অর্থাৎ আইনে যদি উদ্দেশ্য পালন না করে, অর্থাৎ অবৈধ উদ্দেশ্যে যদি কোনো কার্য সংগত হয়, তাহলে সেটা চুক্তি হিসাবে বিবেচিত হবে না এবং তা বাতিল বলে গণ্য হবে। এবার পক্ষ সমূহের যোগ্যতা। পক্ষ সমূহের যোগ্যতা বলতে গেলে বীমা চুক্তিতে এখানে বীমা গ্রহীতা আছে এবং বীমা কোম্পানি আছে, কিন্তু পক্ষ সমূহের যোগ্যতা বলতে বলা হয়েছে যে 1872 সালের চুক্তি আইনের 11 ধারায় পরিষ্কারভাবে বলা হয়েছে, অর্থাৎ যারা প্রাপ্ত বয়স্ক এবং সুস্থ মস্তিষ্কের অধিকারী এবং আইন দ্বারা যারা অযোগ্য ঘোষিত হয় নাই এমন সকল ব্যক্তি যোগ্যতা সম্পন্ন অর্থাৎ চুক্তিতে স্বাক্ষর করতে পারে। তবে জড়বুদ্ধ, মস্তিষ্ক বিকৃতি, আইনের সাজাপ্রাপ্ত ব্যক্তি এরা চুক্তিতে স্বাক্ষর করতে পারে না। তাহলে এখানে পরিষ্কারভাবে বোঝা গেল যে স্বদেশীয় আইন দ্বারা, অর্থাৎ আমাদের দেশে 18 বছর পূর্ণ হলেই সেটাকে প্রাপ্তবয়স্ক বলা হয়। এই প্রাপ্তবয়স্ক ব্যক্তি, সুস্থ মস্তিষ্ক অধিকারী ব্যক্তি এবং আইনের দ্বারা সাজাপ্রাপ্ত নয় এমন ব্যক্তিরা তারা চুক্তিতে স্বাক্ষর করতে পারে, অতএব তারা বীমা করার অধিকারী। স্বাধীন সায়, চুক্তি আইনের 14 ধারায় পরিষ্কারভাবে বলা হয়েছে যে কোনো সায় বা সম্মতি, ফ্রি কনসেপ্ট, এটা কখনো বল প্রয়োগ, প্রতারণা, মিথ্যা বর্ণনা, ভুলের বশবর্তী না হয়ে যদি প্রদান করা হয় তাহলে সেই সায়টাকে বা সেই সম্মতিকে স্বাধীন সায় বলে। কিন্তু কোনো সম্মতি বা সায় যদি বল প্রয়োগ, জোরপূর্বক, মিথ্যা বর্ণনা, প্রতারণার মাধ্যমে আদায় করা হয় তাহলে সেক্ষেত্রে উল্লেখ আছে যে চুক্তি বাতিলযোগ্য হতে পারে এবং ক্ষেত্র বিশেষে চুক্তি বাতিল হতে পারে। বাতিলযোগ্য বলতে গেলে এক বা একাধিক পক্ষের সম্মতিক্রমে সেটা সেই চুক্তি টিকে থাকতে পারে, আবার অন্য পক্ষের আবেদন প্রকৃতি সেটা বাতিল হতে পারে। নির্দিষ্টতা, এটা বীমা চুক্তির ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য, অর্থাৎ নির্দিষ্টতা এটা অবশ্যই থাকতে হবে চুক্তি আইনের একটা বিধান। যদি কোনোভাবে, অর্থাৎ এখানে বীমা গ্রহীতা যখন বীমা পলিসি খোলেন তখন বীমা পলিসিতে নির্দিষ্টভাবে বীমা পলিসির মেয়াদ, প্রিমিয়ামের পরিমাণ, প্রিমিয়াম কিভাবে পরিশোধ করা হবে, ক্ষতি কিভাবে প্রদান করা হবে, সব কিছু, অর্থাৎ কি কি কারণে উদ্ভূত সমস্যা সৃষ্টি হলে ক্ষতিপূরণ দেওয়া হবে, ক্ষতি হলে ক্ষতিপূরণ দেওয়া হবে, তা নির্দিষ্টভাবে লিখিত থাকে। যদি নির্দিষ্টভাবে কোনো কিছু লিখিত না থাকে তাহলে সরাসরি এটা বাতিল বলে গণ্য হবে। অতএব নির্দিষ্টতা হচ্ছে চুক্তি সংশ্লিষ্ট আইনগত উপাদান সমূহে একটি উল্লেখযোগ্য উপাদান। এবার কথা হচ্ছে লিখিত। হ্যাঁ, আগে যখন বীমার সংজ্ঞা করা হয়েছে তখন বলা হয়েছে বীমা লিখিত চুক্তি, কারণ আমরা জানি অংশীদারি কারবারে লেখা আছে বীমা মৌখিক, লিখিত নিবন্ধিত উভয় বিভিন্নভাবে করা যেতে পারে, কিন্তু বীমার ক্ষেত্রে স্পষ্টভাবে উল্লেখ আছে
যে বীমা অবশ্যই লিখিত হতে হবে, অর্থাৎ বীমাকারী বীমা গ্রহীতার আবেদন যখন করে, বীমা গ্রহীতা যখন আবেদন করে তখন সেই আবেদনের সুস্পষ্টভাবে সকল বিষয় লিখিত আকারে পেশ করে এবং বীমা কোম্পানি সকল লিখিত তথ্য দেখে যখন প্রিমিয়াম প্রদানের নির্দেশ প্রদান করে এবং বীমা গ্রহীতা যখন প্রিমিয়াম প্রদান করেন তখনই বীমা চুক্তি সম্পূর্ণ হয়েছে বলে ধরা হয়। তার আগে বীমা চুক্তি সম্পূর্ণ হয়েছে বলে ধরা হয় না। অর্থাৎ বীমা কোম্পানি প্রিমিয়াম দেওয়ার নির্দেশ দিবে আর বীমা গ্রহীতা প্রিমিয়াম দিবে, তবেই এটা বীমা চুক্তিতে পরিণত হবে। এবার বীমাযোগ্য স্বার্থ। বীমাযোগ্য স্বার্থ আগে আলোচনা করা হয়েছে, অর্থাৎ ইনসিউরেবল ইন্টারেস্ট, নো ইনসিউরেবল ইন্টারেস্ট, নো ইন্স্যুরেন্স। অর্থাৎ কোন বিষয়বস্তুর উপর বীমা করতে গেলে অবশ্যই বীমাযোগ্য স্বার্থ থাকা লাগবে। অর্থাৎ একটু আগে বললাম কয়ের বাড়ি খ বীমা করতে পারে না, তবে কয়ের বাড়ি খ বন্ধ করে তারা বীমা করতে পারে। এখন একটু আসে জীবন বীমার কোথায়। জীবন বীমার ক্ষেত্রে প্রত্যেক ব্যক্তি তার নিজের জীবনের উপর বীমা করতে পারে এবং নিজের জীবনের উপর বীমা করার জন্য কোনো প্রমাণপত্রের প্রয়োজন হয় না। আর অন্যের জীবনের প্রতি যদি বীমা করতে যায় তাহলে অবশ্যই অন্যের জীবনের প্রতি তার স্বার্থ থাকতে হবে। কি স্বার্থ? বীমাযোগ্য স্বার্থ। তাছাড়া বীমা করতে পারবে না। এখানে উদাহরণ হিসাবে আমরা বলতে পারি স্ত্রী স্বামীর জীবনের উপর বীমা করতে পারে এবং স্বামী স্ত্রীর জীবনের উপর বীমা করতে পারে। কারণ স্বামী অর্থাৎ স্ত্রী স্বামীর কারণে ভরণ পোষণ এবং নিরাপত্তার জন্য স্ত্রীর উপর নির্ভরশীল, স্বামীর উপর নির্ভরশীল। এই জন্য স্বামীর প্রতি স্ত্রীর বীমাযোগ্য স্বার্থ রয়েছে। অতএব স্ত্রী স্বামীর জীবনের উপর বীমাযোগ্য বীমা করতে পারে। অনুরূপভাবে স্ত্রীর উপর স্বামীর বীমাযোগ্য স্বার্থ রয়েছে, কারণ স্বামীর সাংসারিক দায় দায়িত্ব সাধারণত স্ত্রী পালন করে থাকে। সেই কারণে স্বামী স্ত্রীর জীবনের উপর বীমা করতে পারেন। সদিচ্ছার সম্পর্ক, ফিডুসিয়ারি রিলেশনশিপ, যাকে আর্কস গুড ফেইথ বলা হয়। অর্থাৎ এইখানে বলা হচ্ছে বীমা গ্রহীতা এবং বীমা কোম্পানি একে অপরকে সকল তথ্য সঠিক এবং সম্পূর্ণরূপে প্রকাশ করবে। যদি সঠিক এবং সম্পূর্ণ প্রকাশ না করে তাহলে ক্ষতিগ্রস্ত পক্ষেও যদি আইনের আশ্রয় নেয় তাহলে সেই চুক্তি বাতিল বলে গণ্য হবে। প্রিমিয়াম প্রদান। বীমা গ্রহীতাকে অবশ্যই কি করতে হবে? প্রিমিয়াম প্রদান করতে হবে। প্রিমিয়াম প্রদান যদি না করে তাহলে বীমাকারী প্রতিষ্ঠান কিসের দায়িত্ব নেবে না? ক্ষতিপূরণের দায়িত্ব নেবে না। অতএব বীমা গ্রহীতাকে অবশ্যই কি করতে হবে? প্রিমিয়াম প্রদান করতে হবে। এবং প্রিমিয়াম প্রদান সম্পত্তির ক্ষেত্রে সাধারণত একবারই প্রিমিয়াম প্রদান করতে হয়, আর জীবনের ক্ষেত্রে পলিসিতে উল্লেখিত নিয়ম অনুযায়ী প্রিমিয়াম প্রদান করতে হয়। আর্থিক ক্ষতিপূরণ। হ্যাঁ, আর্থিক ক্ষতিপূরণটা এটা সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য, আগে বললাম। অর্থাৎ যদি কোনো উদ্ভূত কারণে কোনো সম্পদের ক্ষতি হয় তাহলে বীমাকারী প্রতিষ্ঠান বীমা গ্রহীতার সম্পত্তির ক্ষতি প্রদান করবে। এটাকে বলা হচ্ছে আর্থিক ক্ষতিপূরণ। প্রত্যক্ষ কারণ, অর্থাৎ যে কারণের উপর ভিত্তি করে বীমাকারী প্রতিষ্ঠান বীমা গ্রহীতাকে ক্ষতিপূরণ দিতে বাধ্য, সেই কারণকে বলা হয় প্রত্যক্ষ কারণ। অর্থাৎ চুক্তিপত্র যে বিষয়ের
উল্লেখ থাকে যে এই কারণ যদি সংগত হয় তাহলে ক্ষতিপূরণ দেওয়া হবে, আর এই কারণের বাইরে হলে ক্ষতিপূরণ দেওয়া হবে না। তাহলে যে কারণগুলো উল্লেখ করা থাকে সেই কারণগুলো হচ্ছে প্রত্যক্ষ কারণ। এই প্রত্যক্ষ কোনো কারণে যদি দুর্ঘটনা সংঘটিত হয় তবে বীমা কোম্পানি ক্ষতিপূরণ দেবে, তাছাড়া বীমা কোম্পানি কখনোই ক্ষতিপূরণ দেবে না। আনুপাতিক অংশগ্রহণ অর্থাৎ কোন সম্পত্তির উপর যদি একাধিক কোম্পানির কাছে বীমা করে আর সেই সম্পদের যদি ক্ষতি সাধিত হয় তাহলে একাধিক কোম্পানির কাছ থেকে আনুপাতিক হারে সে ক্ষতিপূরণ আদায় করতে পারবে। এটাই হচ্ছে আনুপাতিক অংশগ্রহণ। আর স্থলভিষিক্তকরণ এটাও সম্পত্তির বীমার ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ কোনো সম্পদের যদি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয় এবং সেই সম্পদের ক্ষতির বীমাকৃত অঙ্ক, বীমাকৃত টাকা বীমা কোম্পানি পরিশোধ করে, তাহলে যে ধ্বংসাবশেষ বা অবশিষ্ট থাকবে ওই সম্পদের, সেই সম্পদের মালিক বীমা গ্রহীতার স্থলে বীমাকারী অধিকার লাভ করবে, অর্থাৎ মালিকানা লাভ করবে। এটাকেই বলা হচ্ছে স্থলাভিষিক্তকরণ নীতি বা প্রতিস্থাপন নীতি, বা যাকে বলা হচ্ছে সাবরোগেশন। এবার আমি দুটা বীমা নিয়ে আলোচনা করব, তা হচ্ছে পুনর্বীমা এবং দ্বৈত বীমা। এই দুটা বীমা নিয়ে অনেক সময় শিক্ষার্থীরা একটু উল্টা পাল্টা করে ফেলেন, যার জন্য আমি এই দুটা একটু বিশেষভাবে ব্যাখ্যা করব। একটা হচ্ছে পুনর্বীমা। যখন বীমা গ্রহীতা কোনো বীমা কোম্পানির নিকট বীমা করে, তখন সেই বীমা কোম্পানি যদি মনে করে তার পক্ষে এত বড় দায় বহন করা সম্ভব নয়, তখন সেই বীমা কোম্পানি আরেক বীমা কোম্পানির নিকট আবার পুনরায় বীমা করে। এই জন্য এই বীমাকে বলা হচ্ছে পুনর্বীমা। অর্থাৎ আমি উদাহরণ সাহায্যে পরিষ্কার বোঝা দিচ্ছি। ধরি বীমা গ্রহীতা এক্স ওয়াই কোম্পানির নিকট 2 কোটি টাকার বীমা করেছে। ওয়াই কোম্পানির নিকট 2 কোটি টাকার বীমা করেছে। এখন ওয়াই কোম্পানি মনে করতেছে যে তার পক্ষে যদি কোনো কারণে দুর্ঘটনা সংঘটিত হয় তার পক্ষে 2 কোটি টাকা দেওয়া সম্ভব না, বা দিলেও তার কোম্পানি দেউলিয়া হয়ে যেতে পারে। এই জন্য ওয়াই কোম্পানি তখন কি করে, আরেকটি কোম্পানি ধরি জেড, এই জেড কোম্পানির সাথে ও পুনরায় বীমা করে। ধরা গেল যে ওয়াই কোম্পানি জেড কোম্পানির কাছে 1 কোটি টাকার বীমা করলো। তাহলে মূল বীমা গ্রহীতা কিন্তু জেড কোম্পানির সাথে বীমা করে নাই, বীমা করেছে এক কোম্পানি আরেক কোম্পানির সাথে। যখন এক কোম্পানি আরেক কোম্পানির সাথে বীমা করে তখনই তাকে বলা হয় পুনর্বীমা। অর্থাৎ এইখানে কোনো যদি ক্ষতি সংঘটিত হয় তাহলে এক্স কিন্তু যাবে কার কাছে, ওয়াই এর কাছে। ওয়াই এর কাছ থেকে 2 কোটি টাকা আদায় করবে এক্স। ওয়াই পরবর্তী সময় 1 কোটি টাকা জেড এর কাছ থেকে আদায় করবে। এক্স কখনোই ওয়াই এর কাছে, এক্স কখনো জেড এর কাছে যাবে না, এক্স ওয়াই এর কাছে যাবে। এটাকে বলা হচ্ছে পুনর্বীমা। আচ্ছা, দ্বৈত বীমা। দ্বৈত বীমা সম্পূর্ণ পুনর্বীমার বিপরীত।
দ্বৈত বিমা সম্পূর্ণ পুনর্বিমার বিপরীত। অর্থাৎ বিমা গ্রহীতা এক্স তার সম্পত্তির মূল্য একটু আগে বললাম 2 কোটি টাকা। ও ইচ্ছা করলে একাধিক কোম্পানির কাছে বীমা করতে পারে। যখন কোনো বীমা গ্রহীতা তার সম্পদের বীমা একাধিক বীমা কোম্পানির নিকট করে তখন তাকে দ্বৈত বীমা বলা হয়। অর্থাৎ এখানে একের অধিক বীমা কোম্পানির কাছে বীমা করাকে বোঝানো হয়েছে। অর্থাৎ এক্স 2 কোটি টাকার বীমা মধ্যে 1 কোটি টাকা করলো ওয়াই কোম্পানির কাছে এবং জেড এর কাছে করলো 1 কোটি টাকা। তাহলে এইখানে দেখা যাচ্ছে এক্স তার অর্থাৎ এক্স হচ্ছে বীমা গ্রহীতা, তার সম্পত্তি একটি কোম্পানির কাছে বীমা করে নাই, এখানে বীমা করেছে 2টা কোম্পানির কাছে। যদি কোনো দুর্ঘটনা সংঘটিত হয় তাহলে এক্স অর্থাৎ বীমা গ্রহীতা তখন ওয়াই এর কাছ থেকেও ক্ষতিপূরণ নিবে এবং জেড এর কাছ থেকেও ক্ষতিপূরণ পাবে। যদি আংশিক ক্ষতিপূরণ হয় তার আনুপাতিক হারে সম্পূর্ণ ক্ষতিপূরণ হলো ওই সেইভাবে যেভাবে বীমা করছে সেইভাবেই তারা ক্ষতিপূরণ মানে এক্স ক্ষতিপূরণ পাবে এবং ওয়াই এবং জেড ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। এইখানে আরেকটি বিষয়ে শিক্ষার্থীরা খুব বলতে থাকে, সেটা হচ্ছে যৌথ বীমা বা জয়েন্ট ইন্স্যুরেন্স। যৌথ বীমা বা যুগ্ম বীমা জয়েন্ট ইন্স্যুরেন্স আচ্ছা, এই ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে আমি বিশেষভাবে বলতেছি এটা প্রযোজ্য এই যৌথ বীমা আর দ্বৈত বীমা কিন্তু এক নয়। দ্বৈত বীমাটা প্রযোজ্য সম্পত্তির ক্ষেত্রে আর যৌথ বীমাটা প্রযোজ্য জীবন বীমার ক্ষেত্রে। অর্থাৎ যখন একই পলিসির আওতায় একাধিক ব্যক্তির জীবন বীমার আওতাভুক্ত করা হয় তখন তাকে যুগ্ম বীমা বা যৌথ বীমা বা জয়েন্ট ইন্স্যুরেন্স বলে এবং এটা প্রযোজ্য জীবন বীমার ক্ষেত্রে। এটা কখনোই মানে সম্পদের বীমার ক্ষেত্রে গেলে এটা প্রযোজ্য নয়। দ্বৈত বীমা সম্পদ বীমার ক্ষেত্রে আর যৌথ বীমা হচ্ছে জীবন বীমার ক্ষেত্রে। আজকের মতো এখানে সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দদেরকে আবারও অভিনন্দন জানিয়ে এবং আগামী 20 তারিখে আমার এই অধ্যায়ের শেষ ক্লাস অনুষ্ঠিত হবে। অর্থাৎ এই অধ্যায়টি আগামী 20 তারিখে আমি শেষ করব এই প্রত্যাশা রাখছি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন এবং সবাইকে আমি আগামী 20 তারিখে আবার ক্লাস ফলো করার জন্য, ক্লাস বোঝার জন্য, দেখার জন্য আহ্বান জানিয়ে আজকের মতো সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।